আজকে আমরা এআই এমএল এর একটা গুরুত্বপূর্ণ অংশে আলোচনা করব, যেটাকে বলা হয় ব্ল্যাক বক্স। অর্থাৎ আমরা মেশিন লার্নিং মডেল যেগুলো ইউজ করি সাধারণত, যেমন বেসিক যেগুলো লিনিয়ার রিগ্রেশন বা হচ্ছে নেইভ বায়াস, এই জিনিসগুলো কিন্তু খুব মানে মানুষ ট্র্যাক রাখতে পারে কোথা থেকে কোথায় যাচ্ছে। ম্যাথমেটিক্যাল কনসেপ্ট থেকে শুরু করে এভরি ডিটেলস মানুষজন ট্র্যাক রাখতে পারে। ডিসিশন ট্রি এগুলো ট্র্যাক রাখা খুব ইজি। আর দেখা যায় যেগুলো এখন বুস্টিং অ্যালগোরিদম বা হচ্ছে ডিসিশন ট্রি বা বড় এলএলএম মডেল, ডিপ লার্নিং মডেল, এগুলো কিন্তু আসলে ট্র্যাক রাখা পসিবল না, কারণ এগুলো হচ্ছে বিলিয়ন বিলিয়ন মডেল, বিলিয়ন বিলিয়ন প্যারামিটার থাকে। তো এগুলো থেকে আসলে মডেল কেন ওই স্পেসিফিক আউটপুটটা দিচ্ছে সেটা বোঝা আসলে একটু কষ্ট। কারণ আমরা যদি একটু জাস্ট আর্কিটেকচারটা দেখি, বেসিক আর্কিটেকচার, এটা হচ্ছে আমার ব্ল্যাক বক্স। ধরেন আমি একটা ইনপুট দিচ্ছি, এখানে আমার সেই মডেলটা কাজ করতেছে, মডেল আমাকে একটা আউটপুট দিচ্ছে, এখানে আমি ইনপুট, আর এখানে আমার মডেল। ওকে, তাহলে এখন আমি হচ্ছে যে ইনপুটটা দিলাম, এই ইনপুটটার বদলে যে আমাকে আউটপুটটা আসলো, আমি বলতেছি যে আমার মডেল এটা দিছে, কিন্তু এক্স্যাক্টলি কেন দিছে এটা কিন্তু এক্সপ্লেনেশন আমার কাছে নাই, তাই না? তো আমি ধরেন সাপোজ আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করবো, যে অ্যালগোরিদমটার উপর, সেটা ধরেন এক্সিবুস্ট। এক্সিবুস্ট সো এক্সিবুস্ট যদি আমার মডেল হিসেবে কাজ করে, এক্সিবুস্ট কিন্তু শত শত ডিসিশন ট্রি বা হাজারখানেক ডিসিশন ট্রি একসাথে হচ্ছে আহ, ক্রমান্বয়ে হচ্ছে একটা আরেকটার লস কমাতে কমাতে কিন্তু এই মডেলের একটা আউটপুট দেয়। এখন এই যে শত শত ডিসিশন ট্রি ট্র্যাক রাখা একটা মানুষের পক্ষে পসিবল না, হাতে কলমে এটাও কখনো পসিবল না। সো এই জিনিসটাই আমরা আলাদাভাবে বা এক্সট্রা, যাতে মানুষজন বুঝে, মানুষকে একটা এক্সপ্লেনেশন দেয়া যায় সে মতো একটা যদি আমরা ইন্টারপ্রিটেশন করতে পারি, তো সেই জিনিসটা তখন কিন্তু আর ব্ল্যাক বক্স থাকে না, তখন সেটা কি গ্লাস গ্লাস বক্সে কনভার্ট হয়। তো এই জিনিসটা আজকে আমরা দেখবো যে কিভাবে এর সমাধানটা কি। এই যে একটা মডেল আমাকে যে রেজাল্ট দিল, সাপোজ আমি যদি একটা বলি আজকে আলোচনা যে টপিকটা, যেমন বলি যে একজন যদি লোনের আবেদন করে একটা ব্যাংকে, লোন, সেই ব্যাংকটা তার লোন রিজেক্ট করবে না অ্যাকসেপ্ট করবে। তখন আমাকে বলল যে একজন ইউজার তার লোন রিজেক্ট করার যে প্রবাবিলিটি বা পসিবিলিটি, সেটা হচ্ছে 97%, 79%। এখন আপনি তো যখন হচ্ছে লোনটার আবেদন করলেন এবং আপনার লোন রিজেক্ট করে দিল, সো আপনি যে বললেন যে আমার লোনটা কেন রিজেক্ট করলেন, কিন্তু আপনি তো হচ্ছে জানেন, আপনি বলবেন আমার ইমেল মডেল বলছে তাই। কিন্তু এটা কিন্তু কোনো আসলে ভ্যালিড রিজন না যে আপনার ইমেল মডেল বলছে এই জন্য আপনি রিজেক্ট করেছেন। সে কিন্তু তখন আমার চিল্লাচিল্লি করবে যে কেন আমার লোনটা রিজেক্ট আপনি করে দিচ্ছেন। আপনার সে কিন্তু আসলে নন টেকনিক্যাল পারসন, সে কিন্তু আপনার এই মডেল টোটাল এগুলো বুঝতে চাইবে না, তখন কিন্তু আপনি বিপাকে পড়বেন। তো এই জিনিসটা কিভাবে সুন্দরভাবে এক্সপ্লেইন করা যায় যে কেন আপনার লোনটা, কেন আমার মডেল হচ্ছে এই পার্সেন্টেজটা দিল আপনার লোন রিজেক্ট করার পক্ষে, সেই জিনিসটা হচ্ছে আমরা আজকে একটু খুঁজে বের করার চেষ্টা করবো যে কোনো এমএল মডেল যেটা ব্ল্যাক বক্স, সেটা কিভাবে আমরা ক্লাস বক্সে নিয়ে যাইতে পারি। ওকে, তো আমরা একটা সিনারিও যদি চিন্তা করি, যে ধরেন আগে আমরা কি করব সেটা একটু দেখি। যে আমরা কিছু কিছু জিনিস, আমরা একটা ডেমো ডেটা সেট তৈরি করব, যেহেতু ব্যাংকের ডেটা সেট আপাতত আমাদের কাছে নাই, আমরা কোথাও থেকে নিয়েও নি, আমরা ডেমো ডেটা সেট তৈরি করব কোড দিয়ে। সো জিনিসটা হবে যে আমাদের কাছে ক্রেডিট স্কোর থাকবে। ক্রেডিট স্কোর, ক্রেডিট স্কোরটা কি? অর্থাৎ আপনি আপনার বাৎসরিক ইনকাম, যদি আপনার কোনো লোন বর্তমানে থাকে, লোনের যদি একটা কিস্তি আপনি মিস না করেন, আপনার প্রত্যেকটা লেনদেনের বা লেনদেন হচ্ছে স্বচ্ছতা থাকে, তারপর আপনার ক্রেডিট স্কোরটা ভালো থাকে। নর্মালি আমি যতটুকু জানি হচ্ছে 350 থেকে মোটামুটি 850 এর ভিতরে হচ্ছে লোনের ক্রেডিট স্কোর থাকে, যদিও আমি শিওর না এটা। মোটামুটি আমি একটু অনলাইনে ঘাটাঘাটি করছিলাম, সেখান থেকে দেখেছি। তো আমরা এখানে একটা যদি বেজ লাইন ধরে নিই 650, অর্থাৎ এইটা হচ্ছে মিনিমাম একটা জায়গা যেখান থেকে যদি আপনার ক্রেডিট স্কোর 650 হয় তাহলে আপনাকে লোন দেওয়ার পসিবিলিটি বেশি। এর কম হলে
কম আর রেট যদি বেশি থাকে তাহলে লোন আপনাকে দেওয়ার পসিবিলিটি অনেক বেশি। এরপর একটা জিনিস আমরা দেখব যে ডেট টু ইনকাম, অর্থাৎ আপনার আয়ের সাথে আপনার লোনের যে লোন পরিশোধ করার যে রেশিওটা, অর্থাৎ এরকম হইতে পারে যদি আমি ডেট টু ইনকামের রেশিওটা আমি যদি 49% ধরি, তার মানে হচ্ছে আপনি যে 100 টাকা পান বেতন, 100 টাকা থেকে আপনি 49 টাকায় আপনার কিস্তিতে দিয়ে দেন, অর্থাৎ লোন পরিশোধ করেন। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে লোন দেওয়া তখন রিস্ক হয়ে যাবে। এইটাকে আমি বলতেছি ডেট টু ইনকাম রেশিও। ওকে, ইনকাম এই একটা আমার ফিচার, এইখানে একটা ফিচার, এইখানে একটা ফিচার। আরেকটা যদি আমরা ফিচার চিন্তা করি, এটা ধরি, উম, এটা হচ্ছে রিসেন্ট ডিফল্টস। এটা যদি বলি রিসেন্ট ডিফল্টস, মানে হচ্ছে আপনি রিসেন্টলি আপনার যদি কোনো লোন থাকে সেই লোনের কোনো কিস্তি আপনি মিস করছেন কিনা। জিরো মানে হচ্ছে খুবই ভালো, যে আপনি আপনার লোন সময় মতো শোধ করে দিচ্ছেন, আপনার কোনো ডিফল্ট নাই। আর যদি এখানে এক থাকে তাহলে আমি বুঝবো যে আমার হচ্ছে লাস্ট যে কিস্তিটা সেটা আমি মিস করে গেছি। আরেকটা জিনিস ধরতে পারি যেটা হচ্ছে ইনকাম, অর্থাৎ আপনার বাৎসরিক ইনকাম কত। যদিও ইনকামের বিষয়টা হচ্ছে এই জিনিসটার ভিতরে ডেট টু ইনকামের ভিতরে ইনক্লুডেড। আর তারপরে এটা আমরা আলাদা করে দেখতে পারি যে একটা ইনকাম যদি আপনার বাৎসরিক ইনকাম ভালো হয়, সেক্ষেত্রে আপনার লোনের আপনাকে লোন দেওয়ার কিন্তু পসিবিলিটিটা তখন বেড়ে যায়। ওকে, তো এই যে চারটা জিনিস, চারটা জিনিসকে আমি একটু এক জায়গায় লিখি। যেমন এটা হচ্ছে আমার সংক্ষেপে লিখলাম ক্রেডিট স্কোর, ডেট টু ইনকাম, ডেট টু ইনকাম, রিসেন্ট ডিফল্টস, আমার ইনকাম। এই কয়টা হচ্ছে আমার মেইন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এবং আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে আমার রিজেক্টেড আর অ্যাকসেপ্টেড। সো এখানে আমার টার্গেট ভেরিয়েবল, অর্থাৎ লোন অ্যাকসেপ্ট হবে নাকি রিজেক্ট হবে। তো এই যে চারটা জিনিসের উপর ডিপেন্ড করে আমি হচ্ছে আমাকে ব্যাংকে হচ্ছে একটা জিনিস বলবো যে আপনার লোনটা রিজেক্ট হচ্ছে নাকি অ্যাকসেপ্ট হচ্ছে। তো দেখা যায় যে নর্মাল সময় যদি আমাদের যারা, আমি যদি একদম বেসিক মডেলের কথা চিন্তা করি, লিনিয়ার রিগ্রেশন, এটা দিয়েও কিন্তু আমরা বাইনারি প্রেডিকশন করতে পারি। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যদি আমার কাছে একটা লোন এরকম আসে যার ক্রেডিট স্কোর ভালো, ধরেন আমার ক্রেডিট স্কোর আমি বলছিলাম কি 650-এর উপর ভালো, ধরেন এর 700, তার মানে কি ক্রেডিট স্কোর ভালো, এবং তার বাৎসরিক ইনকাম হচ্ছে ধরেন সাপোজ আমি ধরলাম 1 লাখ টাকা বাৎসরিক ইনকাম ভালো, তাহলে 1 লাখ টাকা তার বাৎসরিক ইনকাম। তাহলে যখন নর্মাল একজন লোক দেখবে যে তার ক্রেডিট স্কোর ভালো, তার বাৎসরিক ইনকাম ভালো, তখন তাকে লোন দেয়াই যায়, সে কিন্তু এটা অ্যাকসেপ্ট করে দেবে, তাই না? কিন্তু যখন আমরা একটা ভালো একজন ইঞ্জিনিয়ার বা ভালো একজন রিসোর্সকে আমি সেই জায়গায় রিপ্লেস করব, যে সে কিন্তু শুধু এইগুলো দেখবে না, সে আরো কিছু ফিচার নিয়ে কাজ করবে। এখানে যদি সেই রিপ্লেসমেন্ট বা যে রিসোর্সটাকে যদি আমি বলি যে এক্সিবুস্ট, অর্থাৎ এই যে মডেলটা, এই মডেলটা তখন আমাকে বলতেছে কি যে না, ওকে লোন দেওয়া যাবে না। এলআর বলতেছে ওকে লোন দেওয়া যাবে, কিন্তু এক্সিবুস্ট বলতেছে লোন দেওয়া যাবে না। তো এই যে কেন যাবে না বা কেন যাচ্ছে, এই যে একটা এক্সপ্লেনেশনটা কিন্তু আপনি ততক্ষণ না দিতে পারবেন যতক্ষণ আপনি গ্লাস বক্সে নিয়ে যেতে না পারবেন। ব্ল্যাক বক্সে থাকলে আপনি শুধু বলতে পারবেন যে আমার এমএল মডেলটা হচ্ছে এত দিছে, এই জন্য আমি এটা করছি, হয়তো অ্যাকসেপ্ট বা রিজেক্ট। বাট যখন আপনি গ্লাস বক্সে থাকবেন তখন আমি বলতে পারবেন যে এই কারণে হচ্ছে আমি জিনিসটা আপনাকে রিজেক্ট করতেছি বা অ্যাকসেপ্ট করতেছি। তখন কিন্তু আপনার ক্লায়েন্ট বা আপনার যে লোন আবেদন করছে সেই জিনিসটা কিন্তু তখন আর ক্লেম করতে পারবে না যে আমার হচ্ছে লোনটা কেন সে দেয়নি। ওকে, এবার আমরা আস্তে আস্তে দেখি। আমরা একটা ছোটখাটো কোডের মাধ্যমে জিনিসটা দেখতে পারি। উম, আচ্ছা, তো এইখানে এই ব্লকটা লেখা, তো এইখান থেকে জিনিসটা এক্সপ্লেন করি, জিনিসটা সুবিধা হবে। সো এই প্রথম যে কাজটা হচ্ছে, প্রথম আমাদের ডেটাটা তৈরি করে নিতে হবে, যেহেতু আমাদের ডেটার কোনো সোর্স নাই, ডেটা আমি কোথাও থেকে খুঁজিও নাই, সো আমি একটা ডেমো ডেটা তৈরি করে নিচ্ছি। তো ডেমো ডেটার ভিতরে আমি 5,000 লোন আবেদনকারীর একটি সিনথেটিক ডেটা তৈরি করব, সেই জন্য হচ্ছে এই জিনিসটা দেয়া। সো এইখানে এই তিনটা জিনিসই দেয়া আছে, যেমন ক্রেডিট স্কোর, ডেট টু ইনকাম, রিসেন্ট ডিফল্টস।
এই জিনিসগুলো দেয়া আছে। সো এই জিনিসগুলোর উপর ভিত্তি করেই হচ্ছে আমার ট্রেনিং এবং টেস্ট ডেটা সেট তৈরি করা ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এইখানে এই ডেটার একটা ডেটা জেনারেটর সাকসেসফুলি ডিফল্ট রেট হচ্ছে 87%। তো এইখানে একটা জিনিস আমাদের বলছে যে বাস্তব ব্যাংকিং প্রোডাকশনে এনভায়রনমেন্ট ডিফল্ট রেট সাধারণত 2% থেকে 5%-এর মধ্যে থাকে। অর্থাৎ ডিফল্ট রেট বলতে বোঝাইতে যে কেউ লোন নিয়ে লোনটা ঠিক মতো পরিশোধ করতেছে না। সো এই জন্য এইটা আমাদের একটু বেশি আসছে, যেহেতু এটা আমাদের একটা সিনথেটিক ডেটা জেনারেট করছি। সো এই জিনিসটাকে তখন আমাদের একটু ব্যালেন্স করে নিতে হবে। আমাদের মডেলটা ট্রেন দিব, ইমব্যালেন্সের কারণে জিনিসটা এরকম হয়েছে। সো সেক্ষেত্রে আমরা ক্লাস ইমব্যালেন্স প্রবলেমটা এটা দিয়ে হ্যান্ডেল করতে পারবো, এটা কোনো ইস্যু না। এবার আমরা এক্সিকিউটিভ ক্লাসিফায়ারে যাব, এবং এক্সিকিউটিভ ক্লাসিফায়ারের যে স্কেল পজ ওয়েট এই যে প্যারামিটারটা পাস করে আমরা হচ্ছে এই যে ডেটা ইমব্যালেন্সের ইস্যুটা হ্যান্ডেল করতে পারবো। আচ্ছা, এবার এইটা যদি কোডটা রান করি, কোডের আমি ভেতরে বোঝাচ্ছি না, আমি জাস্ট নর্মাল একটা বুঝাই দিচ্ছি যে হচ্ছে আসলে জিনিসটা কেমন হয়। মেইন আমাদের কাজ হচ্ছে আমরা কিভাবে মডেলটাকে এক্সপ্লেন করতে পারি। সো আমাদের মডেলটা যখন দিচ্ছে, মডেলের ভিতরে আমি যখন কোনো ইউজারের দিয়েছি, এই যে ইউজার, এই ইউজারের ইনফরমেশন, এই ইউজারের ইনফরমেশনের উপর আমাকেও একটা আহ, দিছে, যে প্রবাবিলিটি দিছে যে তাকে লোন দেয়া হবে কি দেয়া হবে না। তাহলে এখানে বলছে যে টার্গেট ইউজার প্রবাবিলিটি ডিফল্ট মানে হচ্ছে সে ব্যাংকে যখন লোন নেওয়ার পর লোনটা ঠিক মতো পরিশোধ করতে আদৌ পারবে কিনা। 98% মানে হচ্ছে সে আদৌ জিনিসটা পারবে না, তো এই জন্য তার লোনটাকে আমরা রিজেক্ট করে দিচ্ছি। এবং তার ফিচার কি কি ছিল? তার ফিচার ছিল হচ্ছে 605, অর্থাৎ ক্রেডিট স্কোর 605। আমরা বলেছিলাম আমরা যদি বেস লাইন ধরি 650, সেক্ষেত্রে 605 ইন্টু একটু কিন্তু কম। তার ইনকাম হচ্ছে 32,693, এবং ডেট টু ইনকাম, সবচেয়ে বড় যে জায়গাটা হচ্ছে ডেট টু ইনকাম। যে জায়গাটা দেখেন এটা হচ্ছে 0.53, মানে অলমোস্ট তার ইনকামের 53% সে আগের কোনো ঋণ, আগের কোনো লোনে সে কিস্তি পরিশোধ করতে করতে যাচ্ছে। এবং রিসেন্ট ডিফল্ট হচ্ছে দুইটা, সে এই যে লোনটা নিছে, আগে যে লোনটা নিছে সেই লোনের যে কিস্তি তার ইনকামের হচ্ছে 53% সে হচ্ছে পরিশোধ করতে হচ্ছে, এবং রিসেন্টলি সে হচ্ছে দুইটা কিস্তি মিস করছে। তো তার এই যে ইনফরমেশনের উপর ভিত্তি করে আমরা কিন্তু একটা এক্সপ্লেন করতে পারি। এক্সপ্লেন করার আরো খুব সুন্দর মাধ্যম আছে, যেটাকে বলা হয় আমাদের যে সাব ভ্যালু বা এক্সপ্লেনেবল এআই, সেটা একটু পরে যাব। তাহলে মূল কথায় আসি, যেটা হচ্ছে আমাদের মডেল আমাকে বলছে যে 98% প্রবাবিলিটি আছে সে আরেকবার যদি লোন পায়, সে লোনটা সে ঠিকভাবে শোধ করতে পারবে না। এখন আপনি তো জানেন না যে আসলে এই 98% কেন হয়েছে। 98% কেন হয়েছে, এখন এই জিনিসটা আপনাকে তো এক্সপ্লেন করতে হবে। এখন এক্সপ্লেন করার জন্য তো আপনাকে হচ্ছে একটা সলিউশনে আসতে হবে। তো সলিউশনটা হচ্ছে আমাদের সাব ভ্যালু, এটাকে বলা হয় এক্সপ্লেনেবল এআই। যে আমাদের এটা হচ্ছে একটা নোবেলজয়ী কনসেপ্ট, যেটা হচ্ছে গেম থিওরির উপর ডিপেন্ড করে। এই গেম থিওরির উপর ডিপেন্ড করেই হচ্ছে আমাদের এই সাব ভ্যালুটা বা সাব যে অ্যালগোরিদমটা তৈরি করা হয়েছে। এটার ফুল মিনিং হচ্ছে শার্পলি অ্যাডিটিভ এক্সপ্লেনেশন। সো এইটারই যে ইকুয়েশনটা আছে, সেই ইকুয়েশনটা হচ্ছে এটা। সো ইকুয়েশনটা আপাতত আমি ডিরাইভ করতেছি না, জাস্ট স্টেপ বাই স্টেপ চলে যাচ্ছি। এরপর এক্সিবুস্টকে যখন 98% আমি পেলাম, 98% পাওয়ার পরে এখন এক্সিবুস্টের এই মডেলটাকে আমি হচ্ছে এই সাব দিয়ে হচ্ছে এক্সপ্লেন করার ট্রাই করবো। এখন দেখেন প্রথমে একটা প্লট আসছে, আমাদের প্লটটা হচ্ছে গ্লোবাল ট্রুথ ভিজুয়ালাইজেশন, বা এটাকে আমরা বীজ বরণ প্লট বলতে পারি সাপের। তো এইটা দিয়ে আমাদের কি বোঝায় দেখেন, যে এইটা হচ্ছে পুরো যে আমরা 5,000 যে সিনথেটিক ডেটা বানিয়েছি, সেই সিনথেটিক ডেটার একটা সামারি প্লট। জিনিসটা কি বোঝাচ্ছে? ডেট টু ইনকাম, অর্থাৎ এই যে রেড রেড যে পয়েন্ট গুলো আছে, এগুলো হচ্ছে আমাদের হাই ভ্যালু। তো দেখেন এখানে আমাদের ডান পাশে কিন্তু বলে দিচ্ছে লো টু হাই। তো লো এর যে পয়েন্ট গুলো সেগুলোকে আমরা ব্লু কালার দিয়েছে, এবং হাই যে পয়েন্ট গুলো সেগুলোকে রেড পয়েন্ট দিচ্ছে। এবং এই যে ক্রমান্বয়, অর্থাৎ কাউকে লোন দেয়া বা লোন রিজেক্ট করার যে ব্যাপারটা সবচেয়ে বেশি প্রভাব পড়ে হচ্ছে এই ডেট টু ইনকাম এই ভেরিয়েবলটা। কিভাবে? অর্থাৎ আর মাঝখানে দেখেন এখানে একটা জিরো একটা দিয়ে একটা লাইন টানা আছে। জিরোর যদি ডান পাশে যায়, তার মানে হচ্ছে আমাদের রিস্কটা বাড়বে, অর্থাৎ তার লোন যে রিজেক্ট হওয়ার প্রবাবিলিটিটা তখন বেড়ে যাবে বা স্কোরটা তখন বেড়ে যাবে। আর জিরোর বাম পাশে যে জায়গাটা, অর্থাৎ জিরোর বাম দিকে যদি আমাদের আসে, তাহলে বলবো যে তার লোন রিজেক্ট করার প্রবাবিলিটি কমবে, অর্থাৎ তার রিস্ক কম যে তার লোন
রিজেক্ট হবে, আর যদি ডান দিকে যায় তার রিস্ক বেশি, অর্থাৎ তার রিজেক্ট হওয়ার পসিবিলিটি বেশি। তাহলে প্রথমটা আমরা একটু দেখি যে ডেট টু ইনকাম আমাদের হাই যে ভ্যালু পয়েন্ট অর্থাৎ রেড পয়েন্ট গুলো কিন্তু আমাদের ডান পাশে, অর্থাৎ ডেট টু ইনকাম যত বেশি হবে, এই যে যত বেশি হবে আমাদের আমাদের তত তার লোন রিজেক্ট করার প্রবাবিলিটি বেশি থাকবে, লোন রিজেক্ট করার হারটা বেশি থাকবে। আবার দেখেন ক্রেডিট স্কোর হাই ভ্যালুটা কোন দিকে যাচ্ছে, অর্থাৎ যেগুলো হাই ভ্যালু সেগুলো কিন্তু আমাদের বাম দিকে আসতেছে, অর্থাৎ আমরা এটা দেখে বলতে পারি যে ক্রেডিট স্কোর যার যত বেশি, বেশি মানে হাই, যার যত বেশি সে তার রিস্ক তত কম, অর্থাৎ তার লোনটা রিজেক্ট হওয়ার পসিবিলিটি ততটাই কম। এবং রিসেন্ট ডিফল্টস, যেহেতু রিসেন্ট ডিফল্টস তার দুইটা ছিল এবং এই দুইটার কারণে কিন্তু তার যেহেতু ব্যাংক দেখবে যে তার অলরেডি দুইটা কিস্তি সে মিস করছে, তাকে তো আমি চাইলেই লোন দিতে পারবো না, তাকে তো অবশ্যই হাই রিস্কে রাখতে হবে, তখন সেইটা এইখানেও কিন্তু সেই রিস্কটাই বোঝাচ্ছে, অর্থাৎ যদি তার রিসেন্ট ডিফল্ট যত বেশি হবে তার লোনের রিস্ক, লোন মানে রিজেক্ট হওয়ার পসিবিলিটি তত বেশি হবে। এখানে জাস্ট কিছু জিনিস দেয়া আছে, জাস্ট এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং কালার বার দিয়ে কি বোঝানো হচ্ছে, এবং আমি যত এতক্ষণ যেগুলো বললাম সেগুলো এখানে বলা আছে। এখন আমি তো একটা ইউজারের জন্য দেখতে চাই, এইটাকে বলা হয় গ্লোবাল প্লট, অর্থাৎ গ্লোবাল সামারি, বা আপনি যেটাই বলেন গ্লোবাল ইন্টারপ্রিটেশন, অর্থাৎ পুরো 5,000 ডেটা সেটের উপর যে প্রেডিকশনটা আমি করেছি তার উপর জিনিসটা হচ্ছে এটা আঁকা। অর্থাৎ আপনি এখানে নির্দিষ্ট কোনো ইউজারের জন্য পাবেন না যে একটা নির্দিষ্ট ইউজার কি কি কারণে আসলে তার 98% আসছে, সেই এক্সপ্লেনেশনটা আপনি এখানে পাবেন না। এরপরে আমাদের যেতে হবে হচ্ছে ওয়াটারফল প্লটে। ওকে, আমাদের এখানে কোড দেয়া আছে, এখানে কোড থেকে আমরা কিছু জিনিস পাচ্ছি, এগুলো আমি এক্সপ্লেইন করতেছি, অর্থাৎ ওয়াটারফল ইন্টারপ্রিটেশন। আমরা একবারে ভিজুয়ালাইজ করি জিনিসটা। অর্থাৎ এইখানে দেখেন রিসেন্ট ডিফল্ট, অর্থাৎ ওই ইউজার যে ইউজারের জন্য কি আমাদের 98% পেয়েছি, সেই ইউজারের হচ্ছে এই ওয়াটারফল প্লট, অর্থাৎ তার সিঙ্গেল প্লট। অর্থাৎ দেখেন রিসেন্ট ডিফল্টস সেই ইউজারের জন্য সবচেয়ে বেশি যে ফিচারটা হচ্ছে তার বিপক্ষে দাঁড়াইছে, অর্থাৎ লোন তাকে দেয়া যাবে না, সেই জিনিসটা হচ্ছে রিসেন্ট ডিফল্টস 2, এবং স্কোর দিছে কত, +1.69, অর্থাৎ সে এই রিস্ক ফ্যাক্টরটা দিছে আমাদেরকে এই রেজাল্টটা যে তার যে লোন তাকে দেয়া যাবে না। এই জন্য তার একটা স্কোর দিছে, এবং এটা প্লাস মানে হচ্ছে রিস্কের দিকে, সে রিস্ক যত বেশি তার লোন রিজেক্ট করার প্রবাবিলিটি তত বেশি। এবার ডেট টু ইনকাম এর পরের যে ফিচারটা সবচেয়ে বেশি তার বিপক্ষে গেছে সেটা হচ্ছে ডেট টু ইনকাম, অর্থাৎ তার ইনকামের 53% সে আগের কোনো ঋণ শোধ করতে ব্যয় করে। তো এখানে সে +1.33। এই প্লাস দেয়া মানে কিন্তু ক্রেডিট দেয়া না, প্লাস দেয়া মানে হচ্ছে বারবার বলছি তাকে রিস্ক বাড়ানো, অর্থাৎ যত প্লাস দিবে তার রিস্ক তত বেশি যে তার লোনটা রিজেক্ট হবে। ক্রেডিট স্কোর যেহেতু বলেছিলাম আমি 650, যদি আমি বেস লাইন ধরি 650 থেকে, এটা আমি কোডের অলরেডি ইমপ্লিমেন্ট করা, এই জন্য আমি এটা বলতে পারছি যে কোডে 650 হচ্ছে আমাদের বেস লাইন ধরা। যেহেতু 650 থেকে 605 আমাদের কম, সেক্ষেত্রে তো একটু এখানে মোটামুটি +0.96 একটা হচ্ছে আমাকে রিস্ক স্কোর দিয়েছে, যা বোঝাচ্ছে যে তার ক্রেডিট স্কোরটাও অতটা ভালো না। সো এই জন্য তার স্কোরটা আমার, তার স্কোরটা, রিস্ক স্কোরটা আমি কিছুটা বাড়িয়ে দিচ্ছি। এবং ইনকাম, এখানে দেখেন খুবই সামান্য পরিমাণে তার যে ইনকামটা ছিল সেইখানে আমাদের মডেল অ্যানালাইসিস করে বুঝতে পেরেছে যে তার মডেলটা, আমার মডেল আমাদের কি ইনকামের জন্য রিস্ক ফ্যাক্টরটা বাড়াচ্ছে না, বরং কি কমিয়েছে, এবং সেটা খুবই নগণ্য, 0.04%। এবং এই যে চারটা, এই চারটা যদি আমি যোগ করি, -0.04 +0.96 +1.33 +1.69, সবগুলোকে যোগ করলে আমরা পাবো 3.945। ওকে, এই 3.945 এইটা যদি আমি এখন আমাদের সিগময়েড মডেলে বসাই, এটা সিগময়েড যে ফাংশনটা আছে, আমরা এই সিগময়েড ফাংশনকে বসালে দেন আমাদের 0.98 যদি পার্সেন্টেজের করতে চাই তাহলে কি 98.10%। দেখেন এই যে 98.10% কিন্তু একটু আগে আমরা এক্সিবুস থেকে পেয়ে আসছি। কোথায়, এই যে এক্স্যাক্টলি কিন্তু মিলে গেছে যে আমাদের কোন কোন ফিচার কতটুকু আমার ইম্পর্টেন্স দিচ্ছে আমার টার্গেট ভ্যালুটাকে রিজেক্ট করবে না অ্যাকসেপ্ট করবে তার ব্যাপারে। কিন্তু সাব ভ্যালু আমাদেরকে যেভাবে যে স্কোরটা দিয়েছে আমার এক্সিবিউটও কিন্তু সেই স্কোরটাও দিচ্ছে, অর্থাৎ দুইটার স্কোরই কিন্তু মান সমান। অর্থাৎ এই থেকে কিন্তু আমরা বুঝতে পারি এক্সিবিউট যে আমাদের ভ্যালুটা দিচ্ছে, কিন্তু সাব ভ্যালুটা যখন আমরা নিচ্ছি ওই কিন্তু আরো এক্সপ্লেন করতেছে যে কোন ভ্যালুটার ইম্পর্টেন্সটা কত।
এবং কোন ভ্যালুটা তার রিস্ককে কতটুকু বাড়াচ্ছে সেই জিনিসটা কিন্তু আমরা এই ওয়াটারফল প্লট থেকে জানতে পারি। তো এখানে সেই জিনিসগুলো বলা যে এখানে যেমন ডেট টু ইনকাম বলা 0.53, আয়ের তুলনায় বেশি ঋণ থাকায় রিস্ক হচ্ছে আরো বাড়ে। সো এরপর আমরা একটা এজ কেসে আসি, যে এমন হইতে পারে যে ধরেন আমি যদি বলি যে আপনার কাছে একজন লোক আসছে, লোক এসে আপনাকে লোনের অ্যাপ্লিকেশন করছে যে লোন তাকে দিতে হবে। এখন লোন তাকে দিতে হবে, এখন তাকে কত লোন দিতে হবে? সে আমাকে আপনাকে যে ব্রাঞ্চ ম্যানেজার থাকে বা যে এই জিনিসটা করে থাকে তাকে বললো যে ভাই আমাকে হচ্ছে এত কোটি টাকা লোন দিতে হবে, একটা লোনের অ্যাপ্লিকেশন করে গেলো, এবং তার হচ্ছে ব্যাকগ্রাউন্ড হিস্টোরি খুব ভালো, তার বাৎসরিক ইনকাম ভালো, এবং তার ক্রেডিট স্কোর যেটা সেটা 780। এই যে এখানে যদি আমরা একটু দেখি, তার ক্রেডিট স্কোর 780, ইনকাম বাৎসরিক $1,00,000, ডলার হিসাব করবে আপনি, টাকা হিসাব করেন, যেটাই করতে পারেন। কিন্তু তিনি চরমভাবে ঋণগ্রস্ত, তার ডেট টু ইনকাম 60%, এবং সম্প্রতি তিনি একটি পেমেন্ট মিস করছেন। তো এইটার উপর ডিপেন্ড করে আমরা তাকে লোন দিব কিন্তু বল। তো এইটা হচ্ছে আমরা এখন ক্যালকুলেশন করব, একদম যেন যদি লোন অ্যাকসেপ্ট হয় তাহলে তাকে আমরা বলতে পারি কেন তাকে অ্যাকসেপ্ট করলাম, এবং রিজেক্ট হলেও যেন আমরা স্পেশালি রিজেক্ট হলে তাকে আমরা বলতে পারি যে আপনার ক্রেডিট স্কোর তো খুবই ভালো, প্লাস আপনার বাৎসরিক ইনকামও খুবই ভালো। সো তারপরেও আমরা কেন আপনার লোনটা রিজেক্ট করছি, কারণ সে যদি আপনাদের তার লোনটা আপনি রিজেক্ট করেন, সেক্ষেত্রে কিন্তু সে এসে আপনাকে ধরবে অবশ্যই, বা হচ্ছে আপনার ঊর্ধ্বতর কর্মকর্তার কাছে যাবে যে আমার লোনটা, আমার ক্রেডিট স্কোর ভালো, আমার বাৎসরিক ইনকাম ভালো, সবকিছু মিলিয়ে কেন হচ্ছে আমাকে রিজেক্ট করা হবে। তখন কিন্তু আপনি ফেঁসে যাবেন আর কি, এক্সপ্লেন করতে না পারলে। তখন যদি শুধু বলেন যে আমার হচ্ছে মডেল বলছে, এআই মডেল বলছে, তাহলে কিন্তু আপনার হচ্ছে বিপক্ষে তারা কোনো ব্যবস্থা নিলেও নিতে পারে, যদি আমি জানি না আসলে ব্যাংকের কি সিস্টেম। ওকে, তাহলে আমরা হচ্ছে পরবর্তীতে যাই। আমরা এই যে তার ইউজার প্রোফাইলটা আমরা এখানে নিয়ে আসছি, অর্থাৎ ইউজার প্রোফাইলে সে বলছে তার ক্রেডিট স্কোর 780, যা 650 এর চেয়ে বেশ বেশি, এবং এটা খুবই ভালো। ইনকাম হচ্ছে $1,00,000, ডেট টু ইনকাম 0.6, অর্থাৎ তার আহ, সে যে $1,00,000 ইনকাম করে, $1,00,000 মধ্যে দেখা গেল 60%ই, অর্থাৎ 60,000 টাকায় তার পূর্ববর্তী কোনো যে লোন ছিল সেটাই থেকে পরিশোধ করে, এবং রিসেন্ট ডিফল্ট, অর্থাৎ রিসেন্টলি সে একটা কিস্তি মিস করে গেছে। এখন দেখেন আমাদের বলছে যে মডেল প্রেডিক্টেড ডিফল্ট প্রবাবিলিটি 72.04%, লোন রিজেক্টেড, অর্থাৎ তার এত ভালো সবকিছু থেকেও তার হচ্ছে লোনটা রিজেক্ট হয়ে গেছে, এবং লোনটা রিজেক্ট হওয়ার কারণ কি সেটাই এখন আমরা খুঁজে বের করবো, এবং সেটা ভিজুয়ালাইজ করে তাকে দেখাইতে পারবো যে কেন আপনার এটা হয়েছে আর কি। না হলে তো সে হচ্ছে আমাদের বিরুদ্ধে যে কোনো একটা অ্যাকশন নিতে পারে, যে আমাকে মানে উপযুক্ত কারণ বাদে সে হচ্ছে আমার লোনটা রিজেক্ট করে ফেলেছে। ওকে, তো এবার আমরা আসি, এবার আমাদের এখানে লাগবে কি ওয়াটারফল প্লট, অর্থাৎ একদম ইউজারের ওয়াটারফল প্লটটা আমরা এখানে দেখবো। কেন হচ্ছে তাকে আমরা রিজেক্ট করলাম 72%, এই যে আমার প্রেডিক্টেড প্রবাবিলিটি ছিল 72.4%, কেন সেটা আসলো, এবং কেনই আমরা তার এত ভালো ক্রেডিট স্কোর থাকা সত্ত্বেও তার লোনটা রিজেক্ট করলাম। তো এইটা হচ্ছে ক্রমান্বয়, অর্থাৎ কোন ভেরিয়েবলটা তার লোন রিজেক্টের পক্ষে সবচেয়ে বেশি গিয়েছে, সেটা হচ্ছে ডেট টু ইনকাম, অর্থাৎ তার রিস্ক ফ্যাক্টর বাড়িয়ে দিয়েছে +1.48, এবং এরপরে তার ক্রেডিট স্কোর, যেহেতু তার ক্রেডিট স্কোর ভালো 780, সো সে এখানে মডেল কি করছে, তার রিস্কটা কিন্তু আবার কমিয়ে দিচ্ছে, অর্থাৎ প্রথমে যে ডেট টু ইনকাম যেহেতু তার বেশি ছিল, তার হচ্ছে স্কোরটা কিন্তু +1.48 বাড়াই দিছে। এটা কিন্তু রিস্ক ফ্যাক্টর বাড়িয়ে দিয়েছে যে তাকে লোন দেওয়া যাবে না। কিন্তু তার আবার মডেল যখন দেখছে তার ক্রেডিট স্কোর হচ্ছে 780, খুবই ভালো, তখন কিন্তু আবার সে কমিয়ে দিয়েছে তার রিস্ক ফ্যাক্টরটা, তাহলে -1.36। এরপর যখন আবার আসছে যে রিসেন্ট ডিফল্টস, অর্থাৎ সে গত মাসে বা গত যে কিস্তিটা ছিল সেটা মিস করেছে, যেহেতু সে একটা মিস করেছে সেহেতু তার আবার কি যে রিস্ক ফ্যাক্টরটা মডেল কি আবার বাড়িয়ে দিয়েছে যে +1.04, এবং যে ইনকাম, সে বাৎসরিক ইনকাম বা মাসিক ইনকাম যেহেতু খুবই ভালো, সেক্ষেত্রে কি করছে তার এইখানের রিস্ক ফ্যাক্টর কিন্তু কিছুটা কমে গেছে, অর্থাৎ 0.22। মানে এই প্রত্যেকটা ভ্যালু যদি আমি যোগ করি, প্রত্যেকটা ভ্যালু যদি যোগ করি, তাহলে আমার আসবে 0.947, অর্থাৎ এই যে 0.947 এটা কিন্তু আমাদের সাব ভ্যালু। অর্থাৎ সাব ভ্যালুকে এখন যদি আমি আমার সিগময়েড ফাংশনে বসাই, এই জিনিসগুলোই বলা হয়েছে, সিগময়েড ফাংশনে বসাই, তাহলে আমার সিগময়েড ফাংশনটা আমি কি দেখিয়েছি উপরে। আচ্ছা, এই যে 1 বাই 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স, এই এক্সটাই হচ্ছে আমাদের কি
শার্প ভ্যালু টু দি পাওয়ার মাইনাস এক্স শার্প ভ্যালু, অর্থাৎ এইটাই আপনি যখন বসাবেন এই এর জায়গায় তখন আমাদের কি বসাবো 0.-0.97। তো এটা যখন আমি বসাচ্ছি তখন আমার স্কোর কত আসবে এক্স্যাক্টলি, স্কোর কত আসবে 72.04%, যেটা কি অলরেডি আমাদের মডেলটাও একই জিনিস প্রেডিক্ট করছে। তো এখন আপনি যার লোন যদি আপনার কাছে আসে, যে লোনের যাকে লোন আপনি রিজেক্ট করছেন, তো আপনি যদি ব্যাংকের লোন ম্যানেজার হন, তো আপনি আত্মবিশ্বাসের সাথে কাস্টমারকে বলতে পারবেন যে আপনার ক্রেডিট হিস্ট্রি চমৎকার, কিন্তু আপনার আয়ের তুলনায় ঋণের পরিমাণ অনেক বেশি এবং সম্প্রতি একটি লোন মিস করায় আমাদের সিস্টেম এই মুহূর্তে আপনাকে পুনরায় লোন দেওয়া নিরাপদ মনে করছে না। তো সেক্ষেত্রে কি আপনাকে কিন্তু কোনো কোনো ক্লেম করতে পারবেন না যে ওই কাস্টমার যে কেন আপনি লোন রিজেক্ট করলেন, বা আপনার প্রতি কোনো আপনার খবর রাখতে পারবেন। সো এতক্ষণ কি করছিলাম, যদি শুধু এক্সিট আমি রাখতাম তাহলে বলতাম যে আমাদের সিস্টেম আপনাকে রিজেক্ট করে দিচ্ছে, কিন্তু কেন রিজেক্ট করছে এক্স্যাক্টলি কারণটা কি সেটা কিন্তু আমি দেখাতে পারতেছিলাম না, কারণ আমি জানিই না যে কোন ফিচারটার জন্য আমাকে আসলে তাকে রিজেক্ট করে দিচ্ছে, বা তার ব্যাকগ্রাউন্ড হিস্টোরি, তার ইনকাম হিস্টোরি কিছুই আমি কিন্তু তখন তাকে বলতে পারছিলাম না। সো যেহেতু তাকে বলতে পারছিলাম না, তার একটা কিন্তু ক্ষোভ থেকেই যাবে কেন সে লোন পেলো না বা হায়ার অথরিটির কাছে যেতে পারে। তো এইটা করলে কি হচ্ছে, আমাদের এক্সিবিউস যে মডেলটা ব্ল্যাক বক্স থেকে কিন্তু আমাদের গ্লাস বক্সে চলে আসতেছে। সো এইটা আমাদের ট্র্যাডিশনাল যে মেশিন লার্নিং অ্যালগোরিদম গুলো আছে সেই অ্যালগোরিদম গুলোর একটা এক্সাম্পল দিলাম। এখন তো বিলিয়ন প্যারামিটারের যে মডেল গুলো আছে সেগুলো একইভাবে আমরা ব্যাখ্যা করতে পারি, যেমন শার্প, লাইম, এবং যদি যে ইমেজ যে মডেল গুলো সেই মডেল গুলোকেও কিন্তু এখন ব্যাখ্যা করা সম্ভব, যেটাকে আমরা বলে গ্র্যাড ক্যাম। সো হয়তো সামনে একটা যদি পসিবল হয় আমি গ্র্যাড ক্যাম নিয়ে একটা এরকম একটা ভিডিও করার চেষ্টা করবো। এইগুলো জাস্ট টিউটোরিয়াল না, এগুলো এগুলো আমার এখানে অনেক সিনিয়র জুনিয়র আছে, সো জাস্ট একটা ডিসকাশন। তারাও যদি জিনিসটা হচ্ছে আমাকে ফিডব্যাক দেয় যে ভাই এইটা ভুল হয়েছে বা এটা আরেকটু ভালো করা যেতে পারে, দ্যাটস মাই হচ্ছে লার্নিং। ওকে, সো আশা করি কিছুটা হলেও বোঝা গেছে। আজকে এইটুকুই, সামনে যদি আবার সময় পাই তাহলে আবার কোনো একটা ছোট একটা ডিসকাশন করা যাবে। আল্লাহ হাফেজ।